আসসালামু আলাইকুম বন্ধুরা, থাম্বনেল দেখে কিছুটা অবাক হয়েছেন যে মাত্র 15,000 টাকায় কিরগিজস্তান ফ্লাইট। আসলে আমার ইউটিউব চ্যানেলে শুধু সফলতার ভিডিও আপনারা দেখতে পান। এখন থেকে কিছু তিক্ততা বা ব্যর্থতার ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব। আমি আজকে সকাল 8টায় যে যাত্রীর ফ্লাইটটা করেছি তার সম্পর্কে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানাবো, কারণ এর আগে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। এই কারণে আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে যে যাত্রী আজকে আমি ফ্লাইট করেছি সেই এজেন্ট সকাল 8টায় অলরেডি কিন্তু যাত্রী বিমানে আছে, অর্থাৎ ফ্লাইট হয়ে গেছে। তো তার যে ফ্লাইটটা হলো সেই এজেন্টকে কিন্তু বর্তমানে আমি কোনো নেটে যোগাযোগ করতে পারতেছি না, তার মোবাইল বন্ধ। অর্থাৎ যেহেতু এজেন্টের সাথে আমি কোনো যোগাযোগ করতে পারতেছি না, সামনে আমার কি কি হতে পারে তার একটা সম্ভাবনা থেকেই কিন্তু এই ভিডিওটা করা। তো আজকের ভিডিওটা আপনারা যাত্রী যারা আছেন তারা হয়তো পছন্দ করবে না, কিন্তু যারা এজেন্ট আছেন বা যারা ব্যবসা করেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত তারা বিভিন্ন জায়গায় যে নিগৃহীত হতে থাকি, এমনকি প্রশাসনে, সমাজে, মানুষের কাছে বিভিন্নভাবে, তার জন্য কি শুধুমাত্র আমরাই দায়ী, নাকি এখানে কিছু এজেন্ট বা কিছু যাত্রীও দায়ী থাকে? এরপরে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো মালয়েশিয়ার একটা বিষয় নিয়ে। সেখানেও আমি পুরোপূর্ণ কোনো টাকা ছাড়াই কিন্তু ফ্লাইট দিয়েছিলাম। দেওয়ার পরে পরবর্তীতে কি হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আমার সাথে থাকেন। আজকের এই যাত্রীর নাম এবং ছবি সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে খুব স্বল্প সময়ে যাত্রীর ফ্লাইটটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমরা যদি মনে করি তাহলে 15 দিনের ভিতরে কিন্তু কিরগিজস্তানে ফ্লাইট দেওয়া সম্ভব। সেক্ষেত্রে যাত্রী এবং এজেন্ট যদি ঠিক থাকে সেটা সবার জন্যই মঙ্গল। তো যাই হোক, আমরা একটু দেখব যে এই যাত্রীর মূলত ভিসাটা হয়েছিল কবে এবং ওটিপি সহ আমি তাকে কবে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 24 ফেব্রুয়ারি, অর্থাৎ 2 সপ্তাহ আগে আমি তাকে কিন্তু ভিসাটা দিয়েছিলাম। নিচে দেখতেছেন যে আপনারা ওটিপিও দেওয়া আছে, অর্থাৎ পরিপূর্ণভাবেই কিন্তু তাকে ভিসাটা আমি দিয়েছিলাম। হ্যাঁ, এই যাত্রী ফাইলটা জমা দিছিল তারও কিছুদিন আগে। কারণ হচ্ছে আপনারা জানেন যে কিরগিজস্তানে কাজটা একটু স্লো হয়, মাঝে মাঝে খুব স্মুথ হয়, এখন যেরকম খুব স্মুথ হচ্ছে। আর বাংলাদেশের থেকে বিভিন্ন দেশে যারা যেয়ে থাকেন বা কাজ করে থাকেন তারা জানেন যে এক এক দেশের ভিসা কিন্তু এক এক সময় গতি পায়, কোনো সময় বেশিরভাগ কিন্তু বন্ধ থাকে। যেরকম সৌদি ছাড়া অন্য সব দেশের ভিসা কিন্তু মাঝে বন্ধ হয়, মাঝে খোলে। আবার অনেক দেশের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকে, আবার অনেক দেশের ভিসা কিন্তু মাঝে ছাড়ে, মাঝে খোলে। এবং তাদের কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন তারা নিয়ে আসে সার্ভারে, সফটওয়্যারে, যার কারণে কিন্তু কম বেশি দেরি হতে পারে। এই জন্য সঠিক টাইম দিয়ে ডেট বলে এগ্রিমেন্ট করে আপনারা বাংলাদেশ থেকে কোথাও যেতে পারবেন না। যেহেতু 1 কোটি লোক পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যারা প্রথমবার গেছে বিশেষ করে, তারা কিন্তু জানে যে টাইম মেনটেন করে কিন্তু ভিসা করা বা যাওয়া সম্ভব না। যেহেতু ওই দেশের পলিসি থাকে, বাংলাদেশেরও পলিসি থাকে। বর্তমানে বাংলাদেশের কী পরিবেশ চলতেছে আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, কারণ আমি দীর্ঘদিন ধরে বাইরে রয়েছি। তো যাই হোক, দেখেন এই যাত্রীর ভিসাটা আমি দিয়েছি 24 তারিখে এবং তার ফ্লাইটটা হয়েছে আজকে 12 মার্চ। এবং এই যাত্রীর ছবিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখবো, কারণ পরবর্তীতে যদি এই যাত্রী ফিরে আসে এবং আমার নামে মামলা করে বা মিডিয়ায় বিভিন্ন প্রচার করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখেন যাত্রীর ছবিটা আমি আপনাদেরকে একটু দেখায় রাখতেছি, কারণ যাত্রীর সাথে আমার কোনো কথা হয় না, যাত্রীকে আমি চিনি না। আমি কিন্তু এজেন্টকে চিনি এবং এজেন্টের সাথে আমার কথা হয়। এজেন্টের মোবাইল বন্ধ থাকার কারণে আমি এই ভিডিওটা রেকর্ডিং করতেছি এবং এখন বাজে 11টা, আপলোড করতে আমার বাজবে 11:30 বা 12টা। দেখেন এর মধ্যেই যদি আমি এজেন্টের সাথে কোনো যোগাযোগ না করতে পারি তাহলে আমার কি করা উচিত। দেখেন এখানে কিন্তু তার টিকিটের যে টাইম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টিকিটটা 8টা 5, অর্থাৎ 8টা 5 মিনিটে, সকাল 8টায় কিন্তু সে ফ্লাইট করে গেছে। ইতিমধ্যে সে কিন্তু বিমানে উঠে গেছে। তার বোর্ডিং পাসও আমার কাছে এসছে। তার বোর্ডিং পাসের ছবিটা আমি এই মুহূর্তে এখানে দিই নাই, কিন্তু বোর্ডিং পাসও আমার কাছে এসছে, আমার কাছে এজেন্ট পাঠিয়েছে। কিন্তু এজেন্ট পাঠানোর পরে সব কিছুই ঠিক আছে, কিন্তু এজেন্ট ছবি পাঠাইছে, বোর্ডিং পাস পাঠাইছে, কিন্তু টাকা যে পাঠাতে হবে তার আগে তার সাথে আমি কোনো রকম কন্ট্যাক্ট করতে পারতেছি না, যোগাযোগ করতে পারতেছি না, তার মোবাইল বন্ধ। এখন যদি যাত্রী রিসিভ না হয়, যাত্রী যদি রিসিভ হলো, দেখা যাচ্ছে আমি যার সাথে কাজ করতেছি সে হয়তো তাকে রিসিভ করলো মানবিক কারণে, যাত্রীকে প্রতি কাজ না দেওয়া হয়। কারণ আপনারা জানেন কিরগিজস্তানে কাজ দিতে গেলে পেমেন্ট করা লাগে, ওখানে কিন্তু একটা ভালো খরচ আছে। তারপর তাকে আবার 10 মাসের ভিসা করে দিতে হবে, সেখানে কিন্তু একটা খরচ আছে। যদি এজেন্ট কোনো যোগাযোগ না করে, তাকে যদি কাজ দেওয়া না হয়, অথবা দেখা গেল কাজ দেওয়া হলো কিন্তু 10 মাসের ভিসা করে দেওয়া হলো না, সেক্ষেত্রে যদি ব্যাক আসে তাহলে সেই দায়ভারটা আসলে কার হবে?
কারণ আমরা যারা কাজ করি আমাদের তো অনেক দোষের কোনো শেষ নেই, কিন্তু যারা যাত্রী আছে, যারা এজেন্ট আছে, তারাও যে আমাদের সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে থাকে, তারই যে তিক্ততা বা অভিজ্ঞতা, এগুলো নিয়েও কিন্তু আমি এখন থেকে কম বেশি রেগুলার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এবং এই যাত্রী কিন্তু অবশ্যই বিএমইটি করে গেছে, বিএমইটি ছাড়া কিন্তু আমি তাকে পাঠাইনি, এবং প্রপারলি বিএমইটির যে ট্র্যাকিং সিস্টেম সেটা আমার কাছে আছে, এবং তাই যে বিএমইটি কার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সে কিন্তু বাংলাদেশ ম্যান পাওয়ার থেকে বিএমইটি করে প্রপারলি কিন্তু সে গমন করছে। অর্থাৎ আমি এদিক থেকে কিন্তু কোনো সমস্যা রাখি নাই, এবং ওখানে তার জন্য কাজের ব্যবস্থা করা আছে, সে গার্মেন্টসে কাজ করবে এবং ভালো বেতনও পাবে। কিন্তু যদি পেমেন্ট না পাই তাহলে কিভাবে আমি তারে কাজে দেবো, কিভাবে তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করব বা তাকে রিসিভ করব। প্রত্যেকটা পার্টে কিন্তু টাকার দরকার আছে। রিসিভ করতে গেলে টাকা দিতে হয়, কাজ দিতে গেলে টাকা দিতে হয়, 10 মাসের যে পরবর্তীতে ভিসা করতে হয় সেটার জন্য টাকা দিতে হয়, সব মিলায়ে কিন্তু এখানে পেমেন্টের ব্যাপার আছে। এখন যাত্রীরা যদি ঠিকঠাক মতন পেমেন্ট না করে বা এজেন্টরা যদি ঠিকঠাক মতন পেমেন্ট না করে তাহলে আমরা কাজগুলো কিভাবে করব। আমার বেশ কিছু তিক্ততা আছে বিভিন্ন দেশের, বিশেষ করে সার্বিয়া নিয়েও বেশ কিছু তিক্ততা আছে। ঢাকা শহরে অনেক অফিসে আমি টাকা পাবো, তারা আমাকে কাজ করে দেয় নাই, সেই টাকার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। হয়তো আমার কাছেও কেউ কেউ সার্বিয়ার জন্য টাকা পাবেন, তো আমি সেই তিক্ততা যার যার কাছে টাকা পাবো তাদের টাকা স্লিপ সহ, তাদের অফিসের নাম ঠিকানা, তাদের ছবি সহ এরকম ভিডিও নিয়ে আসবো নেক্সটে। কারণ আমার কাছে যারা টাকা পাবেন তাদের টাকা কিন্তু আমি অবশ্যই দিয়ে দিব, কিন্তু আমি যাদের কাছে টাকা দিব তারা আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ বা নেগোসিয়েশন করছে না, সেক্ষেত্রে মিডিয়ায় আসা ছাড়া আমার কাছে আর কোনো পথ থাকবে না। আজ হোক কাল হোক আমার কাছে যারা টাকা আছে তাদের অনেকের ফাইল বিভিন্ন অন্য দেশে রিপ্লেস করা হয়েছে, আর যারা ফাইনালি ব্যাক নিয়ে নিচ্ছেন বা নেবেন তাদেরকে কিন্তু পেমেন্ট ব্যাক করে দিব। হয়তো একটু সময় লাগতেছে কারণ আমি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখেন সে আমাকে মাত্র 15,000 টাকা পেমেন্ট করেছিল, আমি আপনাদেরকে পেমেন্ট স্লিপটাও দেখাচ্ছি। সে আমাকে মাত্র 15,000 টাকা পেমেন্ট দিয়েছিল, কারণ রোজা রমজান মাস, এখানে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলবো না। আর আমি আমার কোনো ভিডিওতে মিথ্যা কথা বলি না, হয়তো কথা কাজে ঠিক রাখা সম্ভব হয় না বিভিন্ন কারণে, কারণ এই ব্যবসাটা এরকম যে এখানে কথা কাজে ঠিক রাখা প্রায় অসম্ভব, প্রায় না পুরোপুরি অসম্ভব, কারণ কোনো কাজটাই নিজের হাতে থাকে না, পুরো নিয়ন্ত্রণটা কিন্তু অন্য কয়েকটা হাতে চলে যায়। এবং একজন যখন বাংলাদেশ থেকে অন্য দেশে ওয়ার্ক ভিসায় যায় কমপক্ষে 5টা হাত ঘোরে, মিনিমাম 5টা হাত ঘুরে সে কিন্তু অন্য দেশে যায়। সেক্ষেত্রে এই 5 জনের কথা এবং কাজ কখনো একরকম হতে পারে না বা সঠিক হতে পারে না, আর সঠিক থাকতে পারে না। এই জন্য এই সেক্টরটাকে কেউই পছন্দ করে না। তারপরে এই অপছন্দের সেক্টর থেকেই কিন্তু বাংলাদেশ বেশ শক্তিশালী, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী, সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এখন বাংলাদেশ শক্তিশালী, 1 কোটি মানুষ মনে করেন যে বিদেশে গেছে, সেই 1 কোটি মানুষ কিন্তু কোনো না কোনো এজেন্টের মাধ্যমেই গেছে, আমাদের মতন কোনো না কোনো এজেন্টের মাধ্যমেই কিন্তু তারা বিদেশে গেছে। যাওয়ার পরে তারা যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো না পাওয়ার ফলে, এবং বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হলো বাংলাদেশের যারা চাকরি করে এটাকে মনে করে কাজ। আসলে বাংলাদেশের চাকরি পৃথিবীর কোনো দেশে কিন্তু ওইভাবে বাংলাদেশি শ্রমিক নেওয়া হয় না, ওই কাজগুলো সাধারণত ইন্ডিয়া, নেপাল বা অন্য দেশের লোক দিয়ে করানো হয়। বাংলাদেশের যে চাকরিটা আমরা করি, বাংলাদেশ থেকে যে শ্রমিকটা নেওয়া হয় তাদেরকে শুধুমাত্র শ্রমিক হিসেবে নেওয়া হয়, এবং সেই শ্রমিক কিন্তু বাংলাদেশের মানুষ সেই শ্রমিকের কাজ করতেও চায় না, বা সেই শ্রমিকের লোকও কিন্তু বাংলাদেশের মানুষ না। ফলে পরবর্তীতে যে প্রবলেমটা হয়, তাদের চিন্তার সাথে কাজের অনেক পরিবর্তন হয়, ওয়েদারের পরিবর্তন হয়, ভাষাগত পরিবর্তন হয়, খাওয়া দাওয়ার পরিবর্তন হয়। এই সমস্ত পরিবর্তনগুলো যখন তারা মানতে পারে না তখন কিন্তু তারা এজেন্টদেরকে বিভিন্ন রকমভাবে গালিগালাজ করতে থাকে, নেগেটিভ প্রচার করতে থাকে, এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস তারা করতে থাকে, যার কারণে কিন্তু সমাজে এবং প্রশাসনে পুরো বাংলাদেশে এজেন্টদের কিন্তু নেগেটিভ একটা ইমপ্রেশন বাংলাদেশে বিরাজমান। অথচ এই এজেন্ট ছাড়া কিন্তু বাংলাদেশে কেউ বিদেশ যেতে পারতেছে না। বর্তমানে আমি এই মার্কেটে আছি, এখনও প্রায় 1 কোটি মানুষ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এই 1 কোটি মানুষ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং কোনো না কোনো এজেন্টের মাধ্যমেই কিন্তু তাদেরকে যেতে হবে। তারপরেও কিন্তু এজেন্টদেরকে বিভিন্ন রকম দোষ ত্রুটি দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম নেগেটিভ প্রচারণা করা হয়। এখন আজকের এই ভিডিওটা আমি আপলোড করতে বাধ্য হলাম, কারণ হচ্ছে এর আগে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও দিব। কারণ পুরো জিনিসটা আপনাদেরকে জানানো হলো এবং যাত্রীর ছবি দেওয়া হলো। পরবর্তীতে যদি সে ফেসবুকে এসে বা ইউটিউবে এসে বিভিন্ন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছু হলেই মানুষ ডিজিটাল মার্কেটে সেটা প্রচার করে, যার কারণে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। কারণ যাত্রী এখনও পর্যন্ত বিমানে আছে, যদি এজেন্ট যোগাযোগ না করে আমরা নেক্সট ভিডিও দিব। আপনারা আমার সাথে থাকবেন, আবার কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।